নমস্কার, মাহেশ্বরী প্রোডাকশনস আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অনির্বাণ আচার্যের লেখা ভৌতিক গল্প শোণিত পিয়া। ভ্যাম্পায়ার শব্দটির সঙ্গে আমরা পরিচিত সেই ড্রাকুলার হাত ধরে, কিন্তু সেই ভ্যাম্পায়ার যদি লুকিয়ে থাকে আমার আপনার বাড়িতে, তাহলে শুরু হচ্ছে মাহেশ্বরী প্রোডাকশনসের আজকের নিবেদন শোণিত পিয়া। যেমন ভাবা তেমন কাজ। বাড়ি থেকে মেয়ে আর বউকে নিয়ে বেরিয়ে পড়ল সোম। মান থাকতে এ বাড়ি তার কখনো নয়। শেষে কিনা বিবাহিত হবার পর, এক সন্তানের পিতা হবার পরেও অকর্মণ্য, অপদার্থ, সংসারের প্রতি দায়িত্বহীন ইত্যাদি ইত্যাদি কথা তাকে শুনতে হলো। তাও কিনা কার কাছ থেকে? না সেই মানুষের কাছ থেকে যে কিনা তার নিজের বাবাও নয়, সৎ বাবা। হায় রে ভাগ্য! সেদিন যদি সোমের মা আবার বিয়ের পিঁড়িতে না বসত, আজ সোমকে স্ত্রী আর কন্যাকে নিয়ে মাথার উপর ছাদটা হারাতে হতো না। মায়ের দ্বিতীয় বিয়েতে যে সোমের আপত্তি ছিল এমনটা কিন্তু নয়, কিন্তু যত দিন যেতে লাগলো ততই লোকটার ক্রূর, লোভী, নগ্ন চরিত্র স্পষ্ট হতে লাগলো সোমের কাছে। লোকটার আগে বিয়ে ছিল, সন্তান ছিল কিনা সোমের জানা নেই। ওর মায়ের অফিসের বস ছিল লোক। কি করে যে ওর মাকে পটালো কে জানে। এখন তো সোমের কাছে ওর বাবার মৃত্যুটাও রহস্যময় বলে মনে হচ্ছে। ওর বাবা কি সত্যি হার্ট ব্লক হয়ে মারা গেছিল, নাকি এই লোকটাই ওর বাবার মৃত্যুর জন্য দায়ী? কি গো, এখন যাব কোথায়? বেশ চিন্তিত হয়ে প্রশ্ন করল বিপাশা। আমার ফ্ল্যাট আছে তো সাধনপুরে, ওখানে যাব। উত্তর দিল সোম। কিন্তু বহুদিন তো সেই ফ্ল্যাট খোলা হয়নি, বাসযোগ্য আছে কিনা কে জানে। তো পরিষ্কার করতে হবে। লিসেন পূজা, আমি যা স্যালারি পাই আর যা স্যালারি তুমি ফ্রিল্যান্সিংয়ের কাজে পাও, তাতে আমাদের হেসে খেলে চলে যাবে, তাই না? বিপাশাকে আদর করে সোম পূজা বলেই ডাক, কিন্তু এই কথাটাতে আদরের চিলে ফোটাও ছিল না, বরং বলা ভালো বেশ কর্কশ একটা ব্যাপার ছিল। পূজা একটা হাত সোমের কাঁধে রেখে বলল, Certainly don't worry, I will take it from here. We don't need anybody's sympathy. সোম জানে সারা জীবন বিপাশা কি স্ট্রাগলটাই না করেছে। অনাথ মেয়ে পূজা, একটা আশ্রমে লালিত পালিত হয়েছে সে। খুব ছোট, মানে ক্লাস 11 থেকে টিউশন পড়িয়ে পড়িয়ে সে নিজের খরচা নিজে তোলার ব্যবস্থা করেছে, কম্পিউটার কোর্স করেছে, আর এখন বেশ নামকরা ফ্রিল্যান্সার সে। ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ হয়েছিল দুজনের। সোম অবশ্য বটানির প্রফেসর। দুজনের ম্যাচও হয়েছিল খুব সুন্দর, আজও সেটা অটুট। সোমেদের বাড়ি থেকে সাধনপুরে সোমের ফ্ল্যাটে আসতে সময় লাগলো মিনিট 25। যদিও একই শহরে, তবুও ফ্ল্যাট কিনেছিল সোম আর বিপাশা, কারণ ওই লোকটার লোভ আস্তে আস্তে গিয়ে পড়েছিল বিপাশার ওপর। তাই ওরা মনে মনে প্রস্তুতি নিয়েই ছিল আলাদা হওয়ার। যাই হোক, তালা খুলে দরজাটা খুলতেই এক রাশ ধুলো আর মাকড়সা জালের মুখে পড়তে হলো ওদের। প্রচন্ড নোংরা হয়ে আছে গো, 3 দিন তো পরিষ্কার করতেই লেগে যাবে মনে হচ্ছে, বলল বিপাশা। ঘুমন্ত মেয়েকে বিপাশার কোলে দিয়ে সোম ঢুকলো ঘরে। তারপর থেকে শুরু হলো ঘরের সাফাই অভিযান। 3 দিন ধরে অনলাইনে খাবার অর্ডার করে কাজ চালিয়ে ঘরে সাফাই করে অনেকটা বাসযোগ্য করে তুলল ওরা। তারপর সোমের কাছে মেয়েকে রেখে সামনের মিউনিসিপ্যাল মার্কেটে বাজারে বেরোলো বিপাশা। বাজারে গিয়ে সবজি কিনছে এমন সময় একজন পিছন থেকে বলে উঠল, দিদি কিছু পয়সা দেবে গো, অনেক দিন কিছু খাইনি গো। ঘাড় ঘোরালো বিপাশা। বছর 24-এর এক বউ, কাপড় ময়লা, মাথার চুল উস্কো খুস্কো এবং অসম্ভব রকমের রুক্ষ।
মুখটা কোনো এককালে লালিত্য ভরপুর ছিল, সম্ভবত অনাহারে আর অনিদ্রায় এখন কালশিটে গ্রস্ত হলুদ বর্ণে। তার পিছনে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে বিপাশার মনে ভারী মায়া হল। সে তার পার্স থেকে একটা 20 টাকার নোট বের করে তার হাতে দিয়ে বলল, নাও, কিছু কিনে খেও। কিন্তু টাকাটা নেওয়ার সময় দেখল মেয়েটির হাতের নখগুলো অসম্ভব রকমের বড়, চোখা এবং কালচে লাল। মেয়েটি টাকাটা হাতে নিয়ে এক পাটি দাঁত বের করে হাসল বিপাশার দিকে তাকিয়ে। তার অসম্ভব রকমের চোখা চোখা ক্ষুরধার দন্তপংক্তি নজর এড়িয়ে গেল বিপাশার। মেয়েটিকে টাকা দিয়ে বিপাশা বাজারের থলিটা নিয়ে এগোতে যাবে, এমন সময় মেয়েটি বলল, কাজের লোক চাই গো দিদি। এমনিতেই কথাটা যে মনে ঘুরপাক করছিল না তা নয়, তবুও হেন অপ্রত্যাশিত প্রস্তাবের কার্যত কি উত্তর দেবে ভেবে না পেয়ে একটু অবাক হয়ে গেছিল বিপাশা। তারপর কোনো ক্রমে নিজেকে সামলে বলল, তুমি কাজ করতে চাও? তা কি কাজ করতে পারো? বাসন বাজার থেকে বিছানা গোছানো সবই পারি। কত করে মাইনে নেবে? আমার তো কেউ নেই দিদি, আপনি আমাকে খেতে পড়তে দিবেন। বুঝলাম। আচ্ছা বেশ, তুমি আমার সাথে এসো আমার ফ্ল্যাটে। মেয়েটি বিপাশার পিছু নিল, আর সেই সাথে বিপাশার পিছু নিল নরক থেকে উঠে আসা এক কালো নিকষ অন্ধকার। বিপাশা জানতেও পারল না সে কথা, খুনাক্ষরেও না। বাজার করে ফিরতে ফিরতে মেয়েটিকে প্রশ্ন করল বিপাশা, তোমার বাড়ি কোথায়? বাড়ি ছিল ওই কাটোয়ার ওদিকে এক গায়ে, কিন্তু এখন সেখানে আর আমার জায়গা নেই গো দিদি। শুকনো গলায় বলল মেয়েটা। ও, স্বামী নেয় না বুঝি? ঘরে সতীন এসেছে গো। বুঝেছি। তা তোমার ঘরে কে কে আছে গো দিদি? যাচ্ছই তো, দেখতেই পাবে। মেয়েটি আর কোনো কথা বাড়ায়নি। বিপাশা ভারী অবাক হয়ে গেল ভাবতে ভাবতে। মেয়েটার পায়ে একটা হাওয়াই চটি পর্যন্ত নেই। এতটা সহায় সম্বলহীন, এত ক্লিষ্ট অবস্থায় কি কেউ কাউকে তাড়িয়ে দেয়? ভাবতে ভাবতে সে যে কখন তার সোসাইটির মেন গেটের সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি বিপাশা। আচমকা গেটটা আর ওয়াচম্যানের হাসি হাসি মুখ দেখে সম্বিত ফিরে পেল বিপাশা। ওয়াচম্যান বলল, ম্যাডাম, বাজার করে ফেললেন বুঝি? উত্তরটা দিয়ে ভেতরের দিকে পা বাড়াতে গেল বিপাশার সঙ্গে সেই মেয়েটা। ওয়াচম্যান পথ আটকে বলল, দাঁড়ান ম্যাডাম, একটু দাঁড়ান। বলে নিজের এক কামরার ঘরের দিকে দৌড়ে গেল। তারপর একটা শালপাতার ঠোঙা নিয়ে এসে বিপাশার হাতে দিয়ে বলল, এই নিন ম্যাডাম, আমার বউ কালকে চাপড়া ষষ্ঠীর ব্রত করেছিল, এটা তারই প্রসাদ। স্যারকেও দেবেন ম্যাডাম? ঠোঙাটা হাতে নিয়ে খুলে একটা সন্দেশ বের করে বিপাশা মেয়েটির দিকে বাড়াতে মেয়েটা যেন ছিটকে 3 হাত পিছনে সরে গেল। এমনতর কাণ্ড বিপাশা বা ওয়াচম্যান কেউই কখনো দেখেনি। বিপাশা দেখল বিস্ফারিত চোখে মেয়েটা তাকিয়ে আছে সন্দেশটার দিকে, যেন এক বিকট আতঙ্কে চারিদিক দিয়ে চেপে ধরেছে মেয়েটাকে। বিপাশা বলল, কি হলো? নাও, মায়ের প্রসাদ, মাথা ঠেকিয়ে খেয়ে নাও। মেয়েটি থর থর করে কাঁপতে লাগলো। তারপর বলল, ও দিদি, আপনার দুটি পায়ে পড়ে দিদি, আমাকে এই জিনিস খেতে বলবেন না দিদি। আমি কাজ করবো না, আমি যাচ্ছি। কথাটা বলেই বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিল। এমন সময় বিপাশা বলল, আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তোমাকে প্রসাদ খেতে হবে না, তুমি এসো আমার সাথে। ওয়াচম্যান এগিয়ে এসে বিপাশার কাছে ফিসফিস করে বলল, ম্যাডাম, আপনি আমার ছোট বোনের মতো, তাই জিজ্ঞেস করছি, গেলেন তো একা বাজারে, এই অপদটাকে কোত্থেকে জোটালেন? আহা প্রাণকৃষ্ণদা, এভাবে বলছেন কেন? বেচারি একা,
তিনকুলে কেউ নেই। বাড়ি বলল কাটোয়ার ওদিকে কোনো এক গ্রামে। বাজারে ভিক্ষে করছিল। আমি ওর সাথে কথা বললাম, সারাক্ষণের কাজ করবে, আর মাইনেপত্তরেরও বালাইনি, তাই নিয়ে এলাম। কথাটা শুনে কেমন যেন অবাক হয়ে গেল ওয়াচম্যান প্রাণকৃষ্ণ। চেনা নেই, শোনা নেই, আচমকা কাজ। কিছু বুঝতে না পেরে চুপ করে গেল সে। মেয়েটি ফিরে এলো। বিপাশা প্রশ্ন করল, তা তোমার নামটা যেন কি বললে? আগে শ্যামলী। কথাটা বলেই শ্যামলীকে নিয়ে লিফটের দিকে পা বাড়ালো বিপাশা। না না, মানে এটা কি ইয়ার কি হচ্ছে? নাকি এটা পান্থশালা, নাকি লঙ্গরখানা যে চেনা নেই জানা নেই যাকে তাকে তুমি ঘরের মধ্যে এন্ট্রি দিচ্ছ? প্রায় একসাথে রাগ, খাত্রদাহ আর মনের কর্কশ ভাব একসাথে প্রকাশ করে কথাটা বলল সোম। ওফো বেবি, try to understand. She will be very helpful for us in this critical condition. কথাটা বলেই সোমের গালটা ধরে আলকা টানতে গেল বিপাশা। সোম ছিটকে সরে গিয়ে বলল, এই শোনো, এইসব নিব্বা নিব্বিপনা আমার পোষাচ্ছে না। এই যে মেয়ে, এবার তুমি বিদে হতো। সোম, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। ওকে আমি ডেকে এনেছি, আর ও তোমার রেসপন্সিবিলিটি নয়, আমার। তাই প্লিজ ওকে খারাপভাবে কিছু বলো না। বিপাশা বেশ কঠিন স্বরে কথাটা বলল। বিপাশা জানে সোম কিছুতেই বিপাশাকে কষ্ট পেতে দেবে না, আর সোমও জানে বিপাশা সোমকে কতটা ভালোবাসে। দাদা, আমি আপনার আর দিদির সব কাজ করে দেব, কোনো রকম অসুবিধে হবে না। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, পূজা যখন তোমাকে এনেছে থাকো তাহলে। এই সময় আচমকা ভেতরের ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। এক দৌড়ে বিপাশা ঘরে গিয়ে টাওয়াল সমেত নিয়ে এলো মেয়েকে। তারপর সোমকে উদ্দেশ্য করে বলল, ডাইপারটাও পাল্টাতে পারোনি? উফ। সোম বউয়ের কাছে ধাতানি খেয়ে চুপ মেরে গেল। কিন্তু শ্যামলীর চোখ দুটো চকচক করে উঠল। বাচ্চা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, অনেক দিনের তেষ্টা মিটবে। বাচ্চা। সেদিন রান্না অবশ্য বিপাশাই করেছিল। শ্যামলী ওর পাশে দাঁড়িয়ে টুকটাক এটা ওটা করে সাহায্য করেছিল। এমন সময় ওয়াচম্যান প্রাণকৃষ্ণ ওদের ফ্ল্যাটের কলিং বেল বাজালো। দরজা খুলল সোম। প্রাণকৃষ্ণ বলল, দাদা, আমাদের এক পড়শি কালই তারাপীঠ থেকে ফিরেছে। মায়ের আশীর্বাদী ফুল আর কাপড় আমি কালই আপনাকে এনে দেব, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি এনে দিন। সোমের পিছনে রান্নাঘরের আড়াল থেকে কে যেন সব শুনল, তারপর নিঃশব্দে সরে গেল। পরের দিন সোসাইটির সেক্রেটারি জোরে জোরে কলিং বেল বাজানোতে ঘুম ভাঙল ওদের। শ্যামলী অবশ্য ডাইনিংয়ের মাঝেতে বিছানা করে শুয়েছিল। সেক্রেটারি মনতোষ ভট্টাচার্য এমনই ভীষণ মোটাসোটা আর খুবই হাঁপানির রূপ। তারপর তাকে দেখেই বেশ উত্তেজিত লাগলো সোমের। সোম বলল, কি হয়েছে ভট্টাচার্য? আর বলবেন না মিস্টার লাহিড়ী, আমাদের যে ওয়াচম্যানটা ছিল প্রাণকেষ্ট, কালকে ডে আর নাইট দুটো ডিউটিও করছিল। আজ সকালে ওর বডি পাওয়া গেছে ওর ঘরটায়। গোটা শরীরটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। পুলিশ ডেকেছি, ওরা কুকুর আর ডাক্তার এনেছে। হ্যাঁ, ডাক্তার বলেছে ওর বডিতে নাকি ব্লাডই নেই এক ফোঁটা। কেউ যেন সিরিঞ্জ ঢুকিয়ে রক্ত টেনে নিয়েছে। হ্যাঁ।
কি বলছেনটা কি? এমনটা হয় কি করে? বিস্ময়ের সাথে প্রশ্ন করল সোম। আরে বাবা, তাহলে আর বলছি কি, আপনারা নিচে আসুন না, দেখুন কি কাণ্ডটাই না ঘটেছে। চলুন তো দেখি। বলেই একটা টি শার্ট গায়ে চাপিয়ে মনতোষ বাবুর সাথে বেরিয়ে গেল সোম। নিচে ততক্ষণে বডি সরিয়ে পুলিশ এক্স মার্ক দ্য স্পট করেছে। প্রাণকৃষ্ণের দেহ একবারের জন্য দেখতে পেল সোম। সারাটা শরীর যেন অস্বাভাবিক রকমের সাদা হয়ে গেছে। শুধু বাঁদিকের কলার বনে দগদগ করে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে এক জোড়া প্রায় গোল ক্ষত চিহ্ন। একটা প্রশ্ন নিজের মুখ থেকে বেরিয়ে এলো সোমের। ভ্যাম্পায়ার? প্রাণকৃষ্ণের পোস্টমর্টম রিপোর্ট যখন এলো তখন সোম নিশ্চিত হলো যে তার অনুমানই সঠিক। আচমকা প্রাণকৃষ্ণের শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর কথা কেউ কখনো শোনেনি। কোনো বিষের প্রভাব কিংবা কোনো বিশেষ রাসায়নিকের প্রভাব নয়, কোনো সিরিঞ্জ বা নিডেলের সাহায্যেও নয়, অন্য কিছু দিয়ে রক্ত বের করে নেওয়া হয়েছে, সম্ভবত দাঁত, কিন্তু তাও নিশ্চিতভাবে বলা হয়নি রিপোর্টে। কথাটায় বেশ শোরগোল পড়ে গেল সোসাইটি ও সোসাইটি সংলগ্ন এলাকায়। মিডিয়ায় ব্রেকিং নিউজের হেডলাইন এলো, কলকাতায় ড্রাকুলা। টক শো, ডিবেট, বিজ্ঞান মঞ্চ, ভূতের ওঝা সব মিলিয়ে জগাখিচুড়ি ব্যাপারের উদ্ভব হলো। মনতোষবাবু আবার হার্টের রোগী, এত ঝক্কি সহ্য হবে না বুঝেই আগেভাগেই লোকাল পুলিশ স্টেশনে গিয়ে একটা পুলিশ পিকেটিংয়ের আর্জি করে এলেন। ফলও হলো নগদ নগদ। পুলিশ পিকেটিং বসলো, তদন্ত নিজের গতিতে চলতে লাগলো। প্রত্যেক ফ্ল্যাটের প্রত্যেকজনকে জেরার মুখে পড়তে হলো। সোম অবশ্য একাই সবটা সামলে দিয়েছিল, তাও রুটিন মাফিক জেরার মুখে পড়তে হলো বিপাশা আর শ্যামলীকে। বিপাশার বাচ্চা ছোট, আর শ্যামলীর গো বেচারা হতবম্ব কাঁদো কাঁদো ভাব দেখে পুলিশ তাদের ছেড়ে দিল। পুলিশ চলে যাওয়ার পর সোম ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই বিপাশা বলল, টিভিতে যেসব খবর দেখাচ্ছে সেগুলো কি সত্যি? জানি না। সোফায় বসে হাত পা ছড়িয়ে অলসভাবে বলল সোম। তবে যা মনে হচ্ছে খুন একটা হয়েই থামবে না। মানে আবার মার্ডার হবে বলছো? শুধু হবেই না, এই প্যাটার্নেই হবে। বলে সিগারেটটা ধরালো সোম। তুমি এক কাজ করো, এইসব গাছপালা বিষয়ে ছাত্র না পড়িয়ে অপরাধ বিদ্যা পড়াও গিয়ে যাও, যত সব। বলেই সোমকে মুখ ঝামটা দিয়ে বাচ্চার কাছে চলে গেল বিপাশা। অলসভাবে সিগারেটটা টানছিল সোম। এবার তার নজর গেল শ্যামলীর দিকে। চেহারায় সে রুক্ষতা নেই, দারিদ্রতা নেই। শ্যামবর্ণ কৃষকায় না খেতে পাওয়া স্বামী খেদানো বউটার চেহারায় এত জেল্লা একদিনেই? বাব্বা, তাজ্জবের ব্যাপার। শুধু কি তাই, চেহারা যেন এক সুতীব্র আবেদন ফুটে উঠেছে। অবশ্য পত্নীনিষ্ঠ স্বামীদের চোখে অবশ্য সে আবেদন ধরা পড়বে না বটে, কিন্তু যারা পরকীয়ার রসে মজেছেন সেসব রসিকের পক্ষে এ আবেদন অগ্রাহ্য করা সম্পূর্ণ অসম্ভব। সোম বলল, শ্যামলী, একদিনেই তো দেখছি শরীর স্বাস্থ্য তাজা হয়ে গেছে তোমার। আসলে দাদা অনেকদিন খেতে পাইনি, কাল পেট পুড়িয়ে খেয়েছি তাই। দুপুরে আর রাতে কতটুকুই বা খেলে যে এত জেল্লা বেরিয়ে এলো? কথাটা শুনে খানিকক্ষণ চুপ করে থাকার পর বিড়বিড় করল শ্যামলী, রাতের খাবারটা বেশ ভালোই হয়েছে, বেশ ভালো হয়েছে, বেশ ভালো। শ্যামলী সেই রকম ভাবেই বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। সেই দিকে পাত্তা না দিয়ে সোম তার সিগারেটটা ছাইদানে গুঁজে খবরের কাগজটা হাতে তুলে নিল। সন্ধে নাগাদ মনতোষবাবু সোমেদের ফ্ল্যাটে এলেন। তারপর চা খেতে খেতে বললেন, আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, তা এই নতুন কাজের মেয়েটাকে পেলেন কোথায়? কোথায় আবার, আমার বউ বাজার করতে গিয়েছিল, সেখানে হাতে পায়ে ধরেছিল এই মেয়েটি। জানেনই তো আমার বউয়ের আবার মনটা খুব নরম, তাই আর কি। না, করতে পারেননি, তাই তো। কৌতুক ভরা স্বরে প্রশ্নটা করে শ্যামলের দিকে আর চোখে একবার তাকিয়ে নিলেন মনতোষ ভট্টাচার্য। লোকটা যে নিঃসন্দেহে শ্যামলীর লচকে মজেছেন সেটা সোম বা বিপাশা কারোরই বুঝতে বাকি রইল না। তা সোমবাবু, আমি আপনাকে আর বৌদিকে একটা অনুরোধ করতে পারি? সোম খানিকটা ইতস্তত করে তাকালো বিপাশার দিকে। বিপাশা বুঝল সোম দ্বন্দ্বে পড়েছে। এই লোকটা যে কি চায় সেটা বুঝতে বিপাশারও কোনো কষ্ট হচ্ছিল না। বিপাশা তাই ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল। নিশ্চয়ই মনতোষদা, বলুন না কি বলতে চান। মানে তেমন কিছু নয়, আসলে আমি বিপত্নিক মানুষ তো, একা থাকি, আপনারা সবই তো জানেন। কাজকর্ম বেশি কিছু নয়, একটু রান্না করা, একটু বাসন মাজা, একটু ঘরটর পরিষ্কার করে দেওয়া, সেগুলো যদি আপনার এই মেয়েটি মানে না 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 মানে মাইনেপত্র যা চাইবে তাই দেবো, শুধু এই মেয়েটা। বিপাশার চোখ মুখের চাউনি ধীরে ধীরে পাল্টে কঠিন ইস্পাতের মতো হয়ে যাচ্ছে। বছর 50-এর লোকটা 24 বছরের মেয়ের পিছনে ছুকছুক করে। সোমের অবস্থাও তাই, তার মুখ থমথমে। কিন্তু শ্যামলী সবাইকে চমকে দিয়ে বলল, আমি কাজ করে দেব, আমার কোনো অসুবিধে নেই। বাহ বাহ, তাহলে তো মিটেই গেল, কোনো অসুবিধাই নেই। তাহলে আজ রাত থেকেই আমার ঘরে কাজে লেগে পড়ো। প্রশ্নটা করে ফিক ফিক করে হাসতে লাগলো মন্যথোষ ভট্টাচার্য। বিপাশা ঘাড় ঘুরিয়ে শ্যামলীকে বলল, আর একবার ভালো করে ভেবে দেখো। আমি কাজ করতে পারবো দিদি, কোনো অসুবিধাই হবে না। অগত্যা শ্যামলীর কথায় আর মন্যথোষ ভট্টাচার্যের পীড়াপিড়িতে রাজি হতেই হলো সোম আর বিপাশাকে। মন্যথোষবাবু উঠে চলে গেলেন। রাত্রিবেলা 8টা নাগাদ শ্যামলী এসে দাঁড়ালো মন্যথোষবাবুর ফ্ল্যাটের দরজায়। মন্যথোষবাবু যেন রেডিই ছিলেন। কলিং বেলের আওয়াজ শুনেই তড়াং করে বিছানা থেকে লাফিয়ে নেমে এক দৌড়ে এসে দরজা খুললেন। শ্যামলী নিঃশব্দেই ঘরে প্রবেশ করল। বাসন হয়তো একটা কি দুটো ছিল, সেগুলো মেজে ধুয়ে শ্যামলী এসে দাঁড়ালো মন্যথোষবাবুর বেডরুমে। লাল আলো, রঙিন জল আর মোহমোহী শ্যামলীকে দেখে নেশাতুর হয়ে গেলেন মন্যথোষ ভট্টাচার্য। শ্যামলী হেসে বলল, কি আমাকে চাই? তোকে চাই বলেই তো এত হাঙ্গামা করে নিয়ে এলাম। আয় দেখি, আয় আমার কাছে, আয় না। আমারও যে তোমাকে চাই, প্রতি রাতে মানুষ চাই, যেমন আজ তোমাকে নেব, কাল নিয়েছিলাম ওই নিচে বসে থাকা বুড়োটাকে। বরফের মতো ঠান্ডা ও শিশানো গলায় এই কথাগুলো শুনে চকিতে সমস্ত নেশা উবে গেল মনতোষের। ভয়ে আর আতঙ্কে কাঠ হয়ে গেল সে। বলল, আমি কে দেখবি? আমি কে? দেখ দেখ, আমাকে দেখ। বলতে বলতে চকিতের মধ্যে সারা ঘরে একটা বুনো গন্ধ ছড়িয়ে গেল। শ্যামলীর দেহ
সারা দেহ মুহূর্তের মধ্যে কালো খয়েরি রঙের বড় বড় রুক্ষ লোমে ঢেকে গেল। তার হাত দুটো নিমেষের মধ্যে দুটো বিরাট ডানায় পরিণত হলো। চোখ দুটো হলুদ বর্ণের আর কান দুটোর কালো লোমস তীক্ষ্ণ হয়ে উঠল। ভয়ে বিহল হয়ে মনতোষ দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নিমেষে এক বিশাল বড় চামচিকতে পরিণত হয়েছে। মনতোষের হাত পা কাঁপছে, তার চোখ দুটো অক্ষি কোঠর থেকে ছিটকে বেরিয়ে যেতে চাইছে। সে কাঁপা কাঁপা হাতে মোবাইলটা তুলতে যাবে, এমন সময় চামচিকিতে এক লাফে ঝাঁপিয়ে পড়ল মনতোষের ঘাড়ে। একটা তীব্র আর্তনাদ করে উঠল মনতোষ, শেষবারের মতো। তারপর মট করে একটা হাড় আবার সব, আর তারপরে চুপ চুপ আওয়াজ। প্রথমে প্রাণকৃষ্ণ ও পরে মনতোষ ভট্টাচার্য। একের পর এক খুন হয়ে যাওয়ার কারণে সোসাইটির মধ্যে তীব্র ভয়ের সঞ্চার হয়েছে। মিডিয়া, পলিটিক্যাল পার্টির লোকজন সব মিলিয়ে বিচ্ছিরি ব্যাপার শুরু হয়েছে। পুলিশ দফায় দফায় আসছে আর সবার জেরা চলছে। এমন সময় আর থাকতে না পেরে সোম মুখ খুলল ইনভেস্টিগেটিং অফিসার রুদ্রজিৎ সেনের কাছে। স্যার, আপনার কাছে আমার কিছু বলার আছে রিগার্ডিং মনতোষ ভট্টাচার্য মার্ডার কেস। আপনি কি কিছু জানেন? কৌতূহল আর জিজ্ঞাসা উভয় মনোভাব নিয়ে এই প্রশ্নটা করলেন ইন্সপেক্টর সেন। দেখুন, কিছু জানি এমনটা বলবো না, কারণ সেই স্পটে তো আমি ছিলাম না। তবে একটা সন্দেহ আছে। কি সন্দেহ? আসলে গত 2 দিন আগে আমার স্ত্রী একজন নতুন কাজের লোক এনেছে আমাদের ঘরে। যেদিন আসে সেদিনই খুন হয় প্রাণকৃষ্ণ। আর গতকাল ও আমাদের ঘরের সাথে মনতোষবাবুরও ঘরের কাজ ধরে। আর কাল মনতোষবাবুও। বুঝেছি। তা আপনাদের সেই কাজের লোকটি কে? কোথায় সে? ডাকুন তো তাকে। আমাদের লেডি অফিসাররাও আছেন, তারা এবং আমি কিছু ইন্টারোগেট করি ওকে, দেখি আপনার সন্দেহ সত্যি কিনা। কথাটা শুনে নিজের ঘরে চলে গেল সোম। বিপাশাকে সবটা খুলে বলতেই বিপাশা বলল, আচ্ছা ঝামেলা তো। মেয়েটা ফ্ল্যাটে এসেছে আর সেই দিন থেকে খুন হচ্ছে। ব্যাপারটা তো কাকতালীয়ও হতে পারে। আরে তা আমি কি জানি? পুলিশ ডেকেছে শ্যামলীকে, না হলে আমাদের ঘরে ঢুকে যেটা করবে সেটা কি ভালো দেখাবে? আর আমরা যদি পুলিশের কাজে বাধা দিই তাহলে আমাদেরও বাঁশ, সেটা বুঝতে পারছো তো? সোমের কথাটা শুনে নিরুপায় হয়ে গেল বিপাশা। তারপর শ্যামলীকে ডাকল। সব শুনে শ্যামলী হাউ হাউ করে কেঁদে বিপাশার পা দুটো জড়িয়ে ধরে বলল, আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না। ও দিদি, আমার তো 3 বলে কেউ নেই গো। পুলিশে ধরলে, আমাকে জেলে পাঠালে ওখানেই পচে মরবো। ও দিদি, আমাকে বাঁচাও গো দিদি। সোম এতক্ষণ ধরে বিপাশার পা জড়িয়ে শ্যামলীর কান্না দেখছিল, আর সাথে সাথে দেখছিল অসহায় হয়ে যাওয়া বিপাশার মুখখানা। শ্যামলীকে আশ্বস্ত করে সোম বলল, আহা, পুলিশ তো তোমায় ধরে নিয়ে যাবে না, কিছু প্রশ্ন করবে, তার ঠিক ঠিক উত্তর দিলেই মিটে গেল। আরে বাবা, তুমি যদি কিছু নাই জেনে থাকো তো সেটাই বলবে। শ্যামলীর কিন্তু কোনো ভ্রুক্ষেপই হলো না। সে বিপাশার পা ধরে তেমন ভাবেই কাঁদতে লাগলো। এদিকে সোমের এত দেরি হচ্ছে দেখে ইন্সপেক্টর সেন নিজেই 2জন লেডি অফিসারকে নিয়ে এসে ঢুকলেন সোমেদের ফ্ল্যাটে। বিপাশা প্রথমে একটু কিন্তু কিন্তু করছিল, কিন্তু পুলিশের কাজে তো আর বাধা দিতে পারবে না। অগত্যা শ্যামলীকে ইন্সপেক্টর সেনের প্রশ্নবাণের মুখোমুখি হতে হলো। নাম কি, কোথায় থাকতো, স্বামীর নাম কি, সে কি করে, আগে কোথায় কাজ করত, সেখানকার ঠিকানা ইত্যাদি নানা প্রশ্ন একের পর এক ধেয়ে আসতে লাগলো শ্যামলীর দিকে। আর প্রত্যেকবারই শ্যামলী শুধু উচ্চস্বরে কেঁদে উঠে একটাই কথা বলতে লাগলো, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। শেষমেশ প্রায় একরকম হাল ছেড়ে দিয়েই ইন্সপেক্টর সেন বলল, দেখুন সোমবাবু, আপনার এই কাজের মেয়েটি তো কোনো উত্তরই দিল না। তা দেখছি অন্যভাবে তদন্ত কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে যদি কোনো প্রমাণ পাই তবে। কথাটা বলে বেশ শক্ত চোয়ালে একবার শ্যামলীর দিকে তাকালেন ইন্সপেক্টর সেন, তারপর চলে গেলেন। বিপাশা বাচ্চা কোলে সোফায় বসেছিল।
সোম দরজা বন্ধ করে ঘরে আসতেই ঠান্ডা গলায় মাটির দিকে তাকিয়ে শ্যামলী বলল, পুলিশকে আপনিই ডেকেছিলেন তাই না দাদা? কথাটা শুনে চমকে উঠল সোম। এই কথাটা শ্যামলী জানল কি করে? ও যখন ইন্সপেক্টর সেনকে এই কথাগুলো বলছিল তখন তো শ্যামলী ওখানে ছিলই না। বিপাশা সোমের দিকে তাকালো। সোম বলল, এসব কি বলছো? আমি কেন এসব বলবো পুলিশকে? শ্যামলী কোনো উত্তর দিল না। মাটির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলে রান্নাঘরের দিকে চলে গেল। বিপাশা এবার সোমের দিকে তাকিয়ে বলল, কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। আমিও তো বুঝতে পারলাম না। এনিওয়ে, অনেক দিন কলেজ কামাই হয়েছে, আজ যেতেই হবে। আজ একটা স্পেশাল ক্লাসও আছে। চেষ্টা করবো তাড়াতাড়ি ফেরার। যদি না পারি তুমি খেয়ে নিও। আর মেয়েকে বিকেলে রুটিন চেক আপে নিয়ে যাব, কেমন? কথাটা বলেই স্নানের জন্য বাথরুমের দিকে এগোলো সোম। স্নান সেরে খাবার খেয়ে কলেজের জন্য বেরিয়ে যেতেই শ্যামলী বিপাশাকে বলল, দিদি, মেয়েকে আমার কাছে রেখে তুমি স্নান করতে যাও, আমি মেয়েকে আগলে রাখবো। সত্যি শ্যামলী কতটাই না ভালোবেসে ফেলেছে তার মেয়েকে। ভাবতে ভাবতে মনটা আনন্দে ভরে গেল। বিপাশা তারপর এক গাল হেসে বলল, আমি সকালেই স্নান সারি, তুমি চিন্তা করো না। তারপর কি একটা ভাবল, ভেবে বলল, আচ্ছা, তুমি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মোছো না কেন গো? শ্যামলী ঠাকুর ঘরের নাম শুনেই তড়াক করে ঘুরে দাঁড়াল। তারপর আবার তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, আমি অশৌচে আছি দিদি, আর 3 দিন, তারপর সব করে দেব। শ্যামলীর কথায় আশ্বস্ত হলো বিপাশা। বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি অন্য কাজগুলো করে নাও। বিপাশার কথায় মাথা নিচু করে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিপাশা দরজায় তালা দিয়ে দিল। তালাটা ডোরল। একটা ডুপ্লিকেট চাবি থাকে সোমের কাছে, তাই অসুবিধা হবে না। বিপাশা যখন ঘুমে আচ্ছন্ন তখন সেই অবস্থাতেই লক্ষ্য করল তার বাচ্চাটা যেন একটু ছটপট করছে। ঘুমের মধ্যেই সে কাছে টেনে নিল তার মেয়েকে। আবার সব শান্ত, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বুঝতে পারল যে কিছু একটা সুরসুর করে তার মেয়ের গায়ে বেয়ে বেয়ে উঠতে চাইছে। আর এমন সময় এক বিকট ভীমনাদে তার ঘুম ভেঙে গেল। শয়তানি! তুই খেয়েছিস তাহলে প্রাণকৃষ্ণদার মনতোষ বাবুকে, না? চিৎকারটা শুনেই ঘুম ভেঙে বিপাশা দেখল সোম দাঁড়িয়ে আছে, রাগে ফুঁসছে আর দৃষ্টি সোজা খাটের দিকে। আর সেদিকে তাকাতে আর্তনাদ করে উঠল বিপাশা। সোম! বিছানায় কোলের কাছে তার মেয়ে শুয়ে আছে, আর সেই দিকে মেয়েটার উপর প্রায় ঝুঁকে নিজের বাঁকানো নখ আর তীক্ষ্ণ বাঁকানো সদন্ত আর লকলকে জীব নিয়ে গিয়ে আছে একটা মানুষ আকৃতির দানব। গায়ের জামা কাপড় যতটা দেখা যায় তাতে সে যে শ্যামলী সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি ওদের। চিৎকার আর্তনাদ শুনে সোমের দিকে আর একবার বিপাশার দিকে তাকালো প্রাণীটা। তারপর হিস হিস শব্দ ঠান্ডা গলায় পড়ল, খুব খিদে আমার, হ্যাঁ গো, খুব তেষ্টা। 33টা বছরে মাত্র একবার নিজেদের তেষ্টা মেটাতে পারি। কতদিন মানুষের রক্ত খাই, তার উপর কচি বাচ্চা। বলেই খিলখিল করে হেসে হাততালি দিয়ে উঠল প্রাণীটা। তার সারা শরীর আস্তে আস্তে ঘন কালো আর খয়েরি লোমে ঢেকে যাচ্ছে। চোখ দুটো আস্তে আস্তে হলুদ হয়ে উঠছে। এক লাফে মেয়েকে কোলে নিয়ে খাট থেকে লাফিয়ে নেমে সোমের একেবারে গা ঘেঁষে দাঁড়ালো বিপাশা। ভয়ে আর আতঙ্কে কাঠ হয়ে গেছিল সে। প্রাণীটা চকিতে ঘাড় ঘুরিয়ে দেখল ওদের। তার চোখের মুখে ভয়ঙ্কর হিংস্রতা আর নিষ্ঠুরতা। নরকের সমস্ত কালো যেন মুহূর্তে গ্রাস করেছে ওদের 3BHK ফ্ল্যাটটাকে। শ্যামলী বলল, আমি ওর শিকার করবই।
তারপর তোদের, তারপর মুক্তি। বলতে বলতে সে খাট থেকে লাফ দিয়ে নেমে এক পা করে এগিয়ে আসতে লাগলো ওদের তিনজনের দিকে। এমন সময় চকিতের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। বিপদের সময় এমনিতেই মাথা ঠান্ডা থাকে সময়। আচমকা তার মনে পড়ে গেল ষষ্ঠী প্রসাদ নেবার সময় ভয় আর আতঙ্কে ছিটকে গেছিল শ্যামলী। এমন গল্প শুনেছিল সে বিপাশার মুখে। আর দেরি নয়, চটপট নিজের হাতের বিপত্তার নিশ্চয়তাটা খুলে ছুঁড়ে দিল প্রাণীটার দিকে। মুহূর্তের মধ্যে প্রাণীটার গায়ে লেগে আগুনের বিরাট স্ফুলিঙ্গের সৃষ্টি হলো। প্রাণীটা বিকট চিৎকার করে মাটিতে পড়ে গেল। আর পর মুহূর্তে কেউ ধরতে পারার আগেই ঘর থেকে বেরিয়ে গেল। সোম চেঁচামেচি করে লোকজন জড়ো করে পিছু নিল বটে, কিন্তু ওকে ধরতে পারা গেল না। সেদিনের পর থেকে শ্যামলীকে আর ধরতে পারা যায়নি। আজও সে বেপাত্তা, খুঁজে বেড়াচ্ছে নিজের পরের শিকার। কি জানি এবার কার পালা। শুনছিলেন আজকের নিবেদন শোনিত পিয়া। গল্প পাঠে সাত্তকী, কুমার অলকেন্দু, মুনমুন, জয়দীপ, আয়ুষ, সংহিতা এবং গৌতম। সূত্রধার সেবা, পোস্টার বিপাশা, আবহ সঙ্গীত শুভায়ন, মূল ব্যবস্থাপনা পরিচালনা অনির্বাণ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।